আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের বদন গল্পের চতুর্থ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। এত কষ্টের পরেও কেন জানি বাঁচতে ইচ্ছা হয়, কখনো মনে হয় না মরে যায়, মনে হলেও সেটা খুব কম সময়ের জন্য। কিন্তু কার জন্য বাঁচতে ইচ্ছা হচ্ছে সেটা আমার জানা নেই, হয়তো নিজের জন্য কিংবা অন্য কারোর জন্য। অবনীর ফোন কেটে দেওয়ার পরেও সে বারবার ফোন দিতে থাকে, কিন্তু আমি তার ফোন ধরিনি, কারণ আমি ওই মহিলাটার সাথে দেখা করতে চাই না, যেই মহিলাটা আমার জীবনটাকে কষ্টের আগুনে সিদ্ধ করেছে, আমার কাছের মানুষগুলোকে সব কেড়ে নিয়েছে। আমি বেঁচে থাকতে তার মুখটা দেখতে চাই না, এমনকি মরার পরেও না। এতে যে যা ভাবুক আমার কাছে কিছু যায় আসে না। আমি জীবনে কাউকে ঘৃণা করি না, কিন্তু যদি একবার কাউকে ঘৃণা করি তাহলে তাকে মন থেকেই করি এবং সারা জীবনের জন্যই করি। আর 7 দিন পর হয়তো চিন্তা আমাকে ছেড়ে চলে যাবে, কারণ তার ভালোবাসার মানুষটা তাকে নিতে আসবে। তারপর আবার আমি সেই আগের মতো একা হয়ে যাব, আমার পাশে কাউকে পাবো না। আমি আমার অসুখ বিসুখে আমাকেই আমার পাশে থাকতে হবে। চিন্তার কথা ভেবে মনটা খারাপ হচ্ছে, কিন্তু কি বা করার আছে আমার কি আর চিন্তাকে আটকে রাখার সাধ্য আছে? নেই। যদি থাকতো আমি আমার সাধ্য দিয়ে তাকে আমার কাছে রেখে দিতাম। অনেকগুলো খারাপ খবরের মাঝেও একটা ভালো খবর পেলাম, সেটা হলো একটা চাকরি হলো আমার। তবে মনটাকে ভালো করতে পারলাম না। চিন্তার চলে যাওয়াটাই কি আমার মন খারাপের কারণ? মানুষকে বলার মতো কোনো চাকরি না, 2 বেলা 2 মুঠো খাবার খেয়ে বেঁচে থাকার মতো একটা চাকরি আমার জন্য এটাই অনেক। কারণ আমি কখনো খুব আরামের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে পারিনি, তাই কম টাকার মধ্যেই যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার মতো অভিজ্ঞতা আমার আছে। না থাকলেও তো মানিয়ে নিতে হবে, এছাড়াও কোনো উপায় তো নেই। আর আমার চাকরির জীবনের প্রথম দিনটা খুব ভালো গেল। অনেক অজানা মানুষের সাথে পরিচয় হলো, কাউকে ভালো লাগলো, কাউকে লাগলো না। কেউ আমাকে দেখে বিরক্ত হলো, কেউ বা আমার সাথে কথা বলে খুশি হলো। তবে যখন অফিস থেকে বাসায় ফিরবো ঠিক তখনই মনটা খারাপ হয়ে গেল। অথচ আমি ভেবেছিলাম এতদিন পর বুঝি একটু ভালো লাগার মতো কোনো কিছু খুঁজে পেয়েছি। আজ আমার সমস্ত দুঃখ ভুলে যাওয়ার দিন, কারণ আজ আমার বোনের সাথে দেখা হয়েছে। আমার বোনের সাথে একটা ছেলেকে দেখলাম। তাহলে কি এই ছেলের সাথে ওর বিয়ে হয়েছে? বাহ, কি সুন্দর! পৃথিবীর সব ছেলেই বুঝি নিজের বোনটাকে এমন একটা রাজপুত্র ছেলের সাথে দেখতে চাই। আমিও আমার বোনকে দেখে খুশি না হয়ে পারলাম না, কিন্তু আমার বোন যখন আমাকে দেখেও না চেনার ভান করে আমার পাশ কাটিয়ে চলে গেল, তখন যেন কেমন লাগলো। মনে হলো এত খারাপ লাগা বুঝি এর আগে কখনো কোনো মানুষের ভিতরে কাজ করেনি, যতটা আমার ভিতরে করছে। বুকের ভেতর এমন এক অসহ্য যন্ত্রণা হলো, যেটা সহ্য করার ক্ষমতা সৃষ্টিকর্তা আমাকে দেন নাই। আমার বোন আমাকে পাশ কাটিয়ে যাওয়ার দৃশ্যটা আমার কোনোভাবেই সহ্য হচ্ছিল না। তাকে পেছন থেকে ডাকতে ইচ্ছে হলো। আমার মনে হলো বিয়ের সময় হয়তো আমার সম্পর্কে ছেলের পরিবারকে কিছুই জানায়নি, তাই হয়তো আমার বোন এতদিন পরেও আমাকে দেখে কথা না বলে না চেনার ভান করে চলে যাচ্ছে। তাই আমি আর তাকে ডাক দিতে পারলাম না। বোনের সুখের জন্য এতটুকু তো করাই যায়, তাই না? নিজের মনকে মিথ্যা সান্ত্বনা দিলাম। আমার বোন পরিস্থিতির শিকার। সে তার হাজবেন্ডকে জানাতে চায়নি তার একটা ভাই আছে, যাকে এলাকার সবাই খারাপ মানুষ হিসাবেই জানে। তবে প্রশ্নটা থেকেই যায়, আমার সাথে কথা বললেই কি তার হাজবেন্ডের সাথে সম্পর্ক খারাপ হয়ে যেত? প্রশ্নগুলো আমার অডিয়েন্সদের কাছেও রেখে গেলাম। বাসায় এসে অনেক চেষ্টা করেও নিজের বিষণ্ণ মনটাকে ভালো করতে পারলাম না। আমার এমন মন খারাপ দেখে সিনথিয়া জানতে চাইলো আমার কি হয়েছে। আমি তাকে হ্যাঁ না কিছুই বললাম না। সেও আর দ্বিতীয়বারের মতো জানার জন্য আমাকে জোর করলো না। মন খারাপের প্রসঙ্গটা ভুলে যাওয়ার জন্য আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি তাহলে সামনের সপ্তাহে চলে যাচ্ছেন? আমার প্রশ্নের উত্তরে সিনথিয়া বলল, হ্যাঁ, যেতে তো হবেই। আপনার সাথে তো আর সারা জীবন থাকতে পারবো না, আর তাছাড়া এটার জন্যই বাসা থেকে পালিয়ে এসেছি। তবে কেন জানি যেতে মন টানছে না। মনে হচ্ছে আর কিছুটা দিন এভাবেই স্বাধীন হয়ে ঘোরাফেরা করি, নিজের ভালো লাগার কাজগুলো করি, নিজের ভেতরটা যা চাই তাই করি। আমার সিনথিয়াকে বলতে ইচ্ছে করলো, যার সাথে বৈধ কোনো সম্পর্ক নাই তার সাথে সারা জীবন থাকা যায়। আমার সাথে তো আপনার পবিত্র কালেমা পড়ে বিয়ে হয়েছে, আমাদের সম্পর্কটা পবিত্র, তাহলে কেন আপনি আমার সাথে সারা জীবন থাকতে পারবেন না? কিন্তু বললাম না, কারণ কিছু কথা মনের ভিতরেই থাকা ভালো। প্রকাশ করলে এক পৃথিবীর সমান দুঃখ পাওয়ার সম্ভাবনা থাকে। আমি সিনথিয়ার দিকে তাকিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললাম, আপনার বয়ফ্রেন্ড কি করে, কোথায় থাকে? কিছুই কিন্তু বললেন না আমাকে। তখন সিনথিয়া হেসে বলল, আমি নিজেও তার সম্পর্কে খুব বেশি কিছু জানি না। তার সাথে আমার পরিচয়টা একটু ভিন্নভাবে হয়েছিল। তখন আমি কলেজে পড়তাম। আমার বান্ধবীকে কিছু ছেলে অনেক বিরক্ত করত, সাথে আমাকেও। যারা বিরক্ত করতো তারা অনেকটা বাজে ছিল, তাই তাদেরকে কিছু বলার সাহস পেতাম না। বাড়িতে এসব কিছু বলে ঝামেলা বাড়াতে চাইনি, কারণ বাসায় জানতে পারলে অনেক বড় কিছু হয়ে যাবে, তাই বাড়িতে কিছু জানাইনি। এভাবেই ওই বাজে ছেলেগুলোর অত্যাচার সহ্য করে যাচ্ছিলাম। হঠাৎ করে একদিন দেখলাম সেই বাজে ছেলেগুলো আমার আর বিরক্ত করছে না। পরে জানতে পারলাম এটার কারণ আমার বয়ফ্রেন্ডই। ওই ওদেরকে সাহায্য করেছে। তারপর আমি নিজ থেকেই কেন জানি ওর প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়ি। ওর কাছে ওর ফোন নাম্বার চাইলাম। তারপর থেকেই আমাদের রিলেশন শুরু। তবে ও এখন একটা চাকরি করে। কি চাকরি করে সেটা কখনো জানতে চাইনি আমি, কেননা আমি জানি ও আমাকে কখনো কষ্ট দিবে না, সুখেই রাখবে। তাই কি চাকরি করে, কত টাকা ইনকাম করে, এইসব জানার ইচ্ছাটা কখনো হয়নি।
আমি চিন্তার দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। এত সিম্পল একটা কারণেও মেয়েরা কি প্রেমে পড়তে পারে, কাউকে ভালোবাসতে পারে জানা ছিল না। কলেজে থাকতে তো কত মেয়ের কতভাবে সাহায্য করলাম, কই কেউ তো কখনো ভালোবাসি বললো না, প্রেম করতে চাইলো না, ফোন নাম্বার চাইলো না। তাহলে কি আমার ভাগ্যটাই এমন, কেউ আমাকে বয়ফ্রেন্ড হিসাবে পারফেক্ট মনে করে না? আমি সিনথিয়াকে বললাম, এইসব কারণে কাউকে ভালোবাসা যায়? এমনও তো হতে পারে ওটা লোক দেখানো ছিল, কিংবা আপনাকে বসে আনার জন্য সে নিজেই এমনটা করেছে। যদিও আমার ধারণাটা ভুলও হতে পারে, তবে সত্য হলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ ছেলেরা মেয়েদের পটানোর জন্য অনেক কিছুই করে থাকে, তার মাঝে অনেক বাজে কাজও করে থাকে মেয়েদের সামনে হিরো সাজার জন্য। সেগুলো মেয়েদের সবসময় অজানা থেকে যায়। আমার কথা শুনে সিনথিয়া রাগী কণ্ঠে আমার দিকে আগুন চোখে তাকিয়ে বলল, ও অমন না, ওকে আমি চিনি। আর আপনি এইসব নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন বলুন তো? প্রেমে টেমে পড়লেন নাকি? আর যাই করেন না কেন আমার প্রেমে পড়েন না, তাহলে আপনাকে দুঃখের সাগরে ভাসতে হবে। আপনাকে নিয়ে আমার ভয় হচ্ছে, কবে জানি আবার সত্যি সত্যি আমাকে নিজের বউ দাবি করে বসেন। সিনথিয়ার মুখ থেকে এরকম একটা তিতা কথা শুনবো কখনো ভাবিনি। তার কথাগুলো শুনে কেন জানি নিজেকে অনেক তুচ্ছ মনে হলো। আমি নিচের দিকে মাথা দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরেও যখন আমি কোনো কথা বললাম না, তখন সিনথিয়া বুঝতে পারলো তার এমন কথায় আমি ভীষণ রাগ করেছি। তাই হয়তো সে আমার দিকে এগিয়ে এসে আমার মাথাটা নিজ হাতে উঁচু করে বলল, ওটা তো আমি এমনিতেই বলছি, এটাতে কেউ রাগ করে এভাবে? আপনি তো জানেন আমার মজা করতে ভালো লাগে, আর সেটা যদি সিরিয়াস মুডে হয় তাহলে তো কোনো কথাই নেই। তবু আমি সরি এভাবে আপনার মনটাকে খারাপ করে দেওয়ার জন্য। তবে বিশ্বাস করুন, ওগুলো সব মজা করে বলছি আমি, কারণ আমি জানি আপনি এমন মানুষ না, আপনি অনেক সহজ সরল মানুষ। আপনি কখনো এইসব নিয়ে ঝামেলা বাঁধাবেন না, আমি জানি, সেটা বিয়ের রাতেই বুঝেছি। চিন্তার এরকম দৃঢ় আত্মসমর্পণে আমি কিছুটা অবাক হলাম। এই মেয়েও যে এভাবে কারোর সামনে অভিমান ভাঙানোর জন্য নিজেকে এভাবে নিজের কাছে আত্মসমর্পণ করে দিবে, এটা বোঝা যায় না। আমাকে চুপ থাকতে দেখে চিন্তা আমার গালে হাত রেখে বলল, এই যে মিস্টার গোমরামুখ, কি হয়েছে আপনার বলুন তো? আমি তো সরি বললাম, তারপরেও আমার উপর রাগ করে আছেন। আচ্ছা বলেন, আমি কি করলে আপনার রাগ কমবে? আপনি একটু হাসবেন। আমি না চাইতেও আমার মুখে হাসি চিহ্ন ফুটে উঠলো। কেউ একজন এতটা দিন পর এভাবে আমার অভিমান ভাঙাবে, এটা ভাবিনি আমি। মাঝে মাঝে মনে হয় কত শত অভিমান জমা হয়ে গেছে, এই জমে থাকা অভিমানগুলো ভাগানোর জন্য হলো একজন তুমি প্রয়োজন, কিন্তু আজ সেই একজন তুমি ছাড়াই কেউ আমার অভিমান ভাগালো। এটা যেন মেঘনা চাইতেই বৃষ্টি হওয়ার মতো। আমি যখন আমার ভাবনার সপ্তম মহাকাশে বিরাজ করছিলাম, ঠিক তখনই চিন্তার কথাই নিজেকে বাস্তবে আনি। চিন্তা আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমার 20 বছরের জীবনে প্রথম কারো অভিমান ভাগালাম আমি এভাবে আমার বয়ফ্রেন্ডের অভিমানও কখনো ভাগাইনি। কিন্তু আপনাকে এমন অবস্থায় দেখে ইচ্ছা করছিল না আমার। কেন এমন হচ্ছিল সেটাও জানি না। কালকের দিন পর আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে, আপনাকেও সাথে যেতে হবে। ওকে এই বাসাতে আসতে বলেছিলাম, বাট ও আসবে না, তাই রেস্টুরেন্টে যেতে হবে। আমি চিন্তার এমন কথা শুনে বললাম, আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবেন, আমাকে কেন যেতে হবে? আপনার মধুর মিলনের মাঝে আমি শুধু শুধু দর্শক হতে চাই না। তখন চিন্তিয়া ধমকে সুরে বলল, যেতে হবে আপনাকে, দরকার আছে। তার কথার প্রতি উত্তরে তাকে বলতে চাইলাম, কে আপনি? আমার কে হন? এভাবে আমাকে ধমক দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? কিন্তু বলতে পারলাম না, কারণ সে তখন চলে গিয়েছে। পরের দিন রেস্টুরেন্টে দেখা করতে গিয়ে যা দেখলাম সেটা যেন বিশ্বাসই করতে পারলাম না। এই ছেলেই কি তাহলে চিন্তার বয়ফ্রেন্ড? আমি তো এই ছেলেটাকে চিনি, হাই স্কুল জীবনে 5-5টা বছর একসাথে পড়েছি। আজ প্রায় 7 বছর পরে তাকে দেখলাম। তবে এতদিন পরে দেখলেও চিনতে কোনো কষ্ট হয়নি। সে কি আমার অতীতের বদনামগুলোর কথা জানে? তাহলে কি আবার আমি এই দুইজন মানুষের কাছে খারাপ মানুষ হিসাবে নতুন করে পরিচিত হব, নাকি এতদিন পর আমাকে আমার বন্ধুটা চিনতেই পারবে না? হাসান আমাকে দেখে চিনতে পারলো, তবে খুব একটা অবাক হলো না আমাকে দেখে। হাই স্কুলের সেই বন্ধুত্বটা যে অনেক আগে সে ভুলে গিয়েছে, সেটা আর বোঝার বাকি রইল না। এসএসসি পাশ করে হাসান রাজশাহী চলে গিয়েছিল। তারপর থেকে তার সাথে কোনো যোগাযোগ হয়নি। এতদিন পর যখন তার সাথে দেখা, তখন ভেবেছিলাম সে আমাকে জড়িয়ে ধরার জন্য দৌড়ে আসবে, আমিও দৌড়ে গিয়ে তার বুকে টেনে নিব, কিন্তু এমনটা হলো না। হাসানের কথাবার্তার মধ্যেও কেমন জানি একটা ভাব চলে এসেছে। মানুষ যখন ভালো চাকরি করে, একটু টাকা পয়সা হয়, তখন তার ব্যক্তিত্বটাও কি চেঞ্জ হয়ে যায় না? হাসানকে দেখে এরকমই মনে হচ্ছে। হাসান আমার সম্পর্কে কিছুই জানে না, আমার বদনামের কথা হয়তো জানে না। চিন্তার কাছ থেকে অন্তত এই মিথ্যা বদনামের লজ্জাটা পেতে হবে না আমাকে, এটা ভেবেই ভালো লাগছে। তবে হাসান অনেকটা বদলে গিয়েছে, তার কথার মধ্যে কেমন যেন অহংকার বোধ কাজ করছে, এমনটা আগে করতো না। চিন্তা আমাকে হাসানের সাথে পরিচয় করিয়ে দিল।
হাসান যখন জানতে পারলো আমরা দুইজন একই ছাদের নিচে বসবাস করেছি, তবুও সে তেমন কোনো রিয়াক্ট করলো না। অথচ আমি ভেবেছিলাম সে নেগেটিভ কিছু ভাববে, সিনথিয়ার সাথে তার ঝগড়া হবে, সিনথিয়াকে সে সন্দেহ করবে, সিনথিয়াও রাগ করে তার সাথে ব্রেকআপ করবে। এমন ভাবাটা যে কত বোকামি সেটা বুঝতে পারলাম আমি। সিনথিয়া আমাদের দুজনকে পরিচয় করিয়ে দেওয়ার এক সময় আমি নিজে থেকেই বললাম, আমি আপনার বয়ফ্রেন্ডকে অনেক আগে থেকেই চিনি। যদিও অনেকটা বছর আমাদের দুজনের কোনো কথা হয়নি, যোগাযোগ হয়নি, তবে আমরা 5টা বছর একসাথে পড়েছি। আমার কথার সাথে হাসান সম্মতি দিল। সিনথিয়া আমাদের এতদিন পর দেখা হওয়াতে অনেকটা খুশি হলো, কারণ হয়তো ওই একটাই আমার সাথে যোগাযোগটা থেকেই যাবে। কিন্তু আমি তো তার সাথে কোনোদিন যোগাযোগ রাখবো না। যেদিন সিনথিয়া হাসানের কাছে চলে যাবে সেই দিনই আমি সিনথিয়ার সাথে সবকিছু ছিন্ন করে চলে যাব অন্য কোনো এক দুনিয়ায়, যেখানে সিনথিয়া নামে কোনো মানুষ থাকবে না। কারণ ইদানিং কেন যেন মনে হচ্ছে সিনথিয়াকে ছাড়া আমার থাকা খুব কষ্ট হবে। এটাকে কি বলা যায় জানি না। যদি ভালোবাসা বলা যায় তবে ভালোবাসাই, না হলে অন্য কিছু। সিনথিয়ারও কি আমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে, আমাকে মিস করবে অনেক, নাকি হাসানের সাথে দিব্যি কাটিয়ে দিবে নিজের সুখের দিনগুলো? এমনটা হলেও অবাক হব না, কারণ সিনথিয়া আমাকে কখনোই ভালোবাসেনি, শুধু একজন বন্ধু ভেবেছে, এর বেশি কিছুই না। অনেকক্ষণ কথা বলার পর বুঝতে পারলাম আমার এখন চলে যাওয়া উচিত। ওরা দুজন অনেকদিন পর দেখা করলো, একান্তে কিছু কথা বলার থাকতে পারে ওদের। যেহেতু ওরা দুজন প্রেমিক প্রেমিকা, তাই গোপনীয় অনেক কিছুই থাকতে পারে তাদের মাঝে। তাই আমি তাদেরকে একা রেখে চলে এলাম। হাসান কিংবা সিনথিয়া আমার চলে আসাটা আটকালো না, কারণ তারাও একটু ব্যক্তিগত গোপনীয়তা চাচ্ছিল। আমি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই মিলিয়া আমাকে ফোন দেয়। সেদিনের পর মিলিয়া আর আমাকে ফোন দেয়নি, হয়তো অভিমান করেছিল। আমি তার সাথে কথা না বলে কেন ফোনটা রেখে দিয়েছিলাম। আমিও অভিমান ভাগানোর প্রয়োজন করিনি, তাই ফোনও দেইনি। এমনিতে ব্রেকআপের পর মিলিকে কখনো ইচ্ছা করে ফোন দেইনি, দিতে ইচ্ছা করিনি। এই ইচ্ছে না করার কারণটাও আমি খুঁজে পাই না। হতে পারে এটার কারণ চিন্তা কিংবা অবনী। ফোন রিসিভ করার সাথে সাথেই মিলি বলল, তুমি কোথায় এখন? তোমার সাথে দেখা করতে চাই ইমার্জেন্সি। আমি তখন বললাম, অনেক দূরে আছি, দেখা করতে পারবো না। কেন দেখা করতে চাও তুমি? দেখা করার তো কোনো কারণ দেখি না আমি। তখন মিলি বলল, ঢাকাতেই তো আছো, এমন তো না যে ঢাকার বাইরে আছো, দেখা করার কারণ লাগবে কেন? এতদিন পর দেখা করতে চাইলাম আর তুমি কি না আমাকে ইগনোর করছো? এই ছিল তোমার ভালোবাসা? আমি কি তোমার এতটাই পর হয়ে গিয়েছি যে একটাবার দেখা করতে পারবে না আমার সাথে? এতটাই দূরে ঠেলে দিয়েছো আমাকে। আমার খুব রাগ হলো, এমনিতেই মন মেজাজ ভালো না। তারপর মিলির এমন তেতো কথা। আমি মিলিকে ধমক দিয়ে বললাম, ভালোবাসা জিনিসটার মানে তুমি আমার থেকে বেশি বোঝো। আমি কাউকে ভালোবাসতে পারি না। যদি পারতাম তাহলে ভালোবাসার মানুষগুলো আমাকে ছেড়ে যেত না। তুমি একটা কথা বলতে পারবা, তোমার সাথে যখন রিলেশনে ছিলাম তখন তোমার কি কখনো 1 সেকেন্ডের জন্য মনে হয়েছে আমি তোমাকে ভালোবাসি না? তখন মিলি বলল, না মনে হয়নি, তবে এখন তুমি আমাকে ইগনোর করো, আমার সাথে কথা বলতে চাও না, আমার ফোন ধরো না। তখন আমি বললাম, আমি এখন তোমাকে ভালোবাসি না, তাই এমন করি, আর আমি এখন বিবাহিত, আমার বউ আছে। তখন মিলি হেসে দিয়ে বলল, মিথ্যা বলাও শিখে গিয়েছো দেখি। যেখানে তোমার থাকা খাওয়ার কোনো জায়গাই নেই সেখানে তুমি নাকি বিয়ে করছো, হাস্যকর। তখন আমি গলার স্বর নিচু করে বললাম, তাহলে তো জানোই আমার অবস্থা খুব শোচনীয়। আমার থাকা খাওয়ার মতো জায়গা নেই। আমার জীবনে কেন আসতে চাইছো? অন্য কাউকে বেছে নিলেই তো পারো। তখন মিলি বলল, কারণ তোমাকে ভুলতে পারছি না তাই। তুমি কি আমাকে সত্যি ভুলে গেছো? মিলির এমন কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। আসলেই কি আমি মিলিকে ভুলে যাইনি? সবসময় তো ওই একজন মানুষকেই আমার মনে হয়। আমি জানি সে আমার না, অন্য কাউকে ভালোবাসে, তবুও কেন তার জন্য আমার ভিতরটা হাহাকার করে। আমি মিলিকে বললাম, হ্যাঁ আমি তোমাকে ভুলে গেছি। তখন মিলি মন খারাপের সুরে বলল, তুমি তো বলেছিলে আমি তোমাকে ভালোবাসি না, তাই আমি অন্য কারোর সাথে নিজেকে জড়াতে পেরেছিলাম। তাহলে আজ কেন তুমি আমাকে ভুলে গেলে? তুমিও কি আমার মতো অন্য কারোর সাথে নিজেকে জড়িয়ে ফেলেছো? তাহলে তো আমার প্রতি তোমার ভালোবাসাটা বরাবরই মিথ্যা ছিল। অথচ তুমি আমাকে মন থেকে ভালোবাসো, সেই আশায় তোমার কাছে বারবার ফিরে আসতে চেয়েছি। আর তুমি কিনা অন্য কারোর জন্য আমাকে ভুলে গেলে। বেশি কিছু বলতে ইচ্ছা করছিল না, তারপরেও বললাম, তুমিও তো আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবেসেছিলে। কই, আমি তো কোনো অভিযোগ করিনি। তুমি তো তার সাথে নিজের জীবনটাকে রঙিন করতে চেয়েছিলে, কিন্তু পারোনি, কারণ সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। সে যদি চলে না যেত তাহলে তো তুমি ঠিকই আমাকে বলে তার সাথে সুখে শান্তিতে জীবনযাপন করতে। তাহলে আমি কেন পারবো না? আমার বুঝি ভালো থাকার অধিকার নেই, ভালোবাসার অধিকার নেই? আমার মনে হয় আমি তোমার সাথে ভালো থাকতে পারবো না, তাই তোমার সাথে আবার নতুন করে নিজেকে প্রেমের বন্ধনে বাঁধতে চাই না আমি। মিলির সাথে কথা বলার সময় হঠাৎ করেই মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করলাম। এর আগে কখনো এমন হয়নি আমার। আমি মাথা ব্যথা নিয়েই বাসায় চলে গেলাম, ওষুধ খেলাম, সারাদিন শুয়ে থাকলাম, তারপরেও মাথা ব্যথা কমলো না। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি। ঘুম ভাঙলো বিকেল 5টায়, তখনও সিনথিয়া বাসায় ফেরেনি।
তাহলে কি সে চিরদিনের জন্যই চলে গেল? আমাকে তো বলে যাওয়ার কথা, তার সব জিনিসপত্র এখানেই আছে। এইসব না নিয়ে তো সে যাওয়ার কথা না। সেই সকাল 10টায় আমি তাকে হাসানের কাছে রেখে এলাম, এখনো তো হাসানের সাথেই আছে। কি করছে তারা সারাটা দিন ধরে আমার খুব জানতে ইচ্ছে করলো, কিন্তু চাইলেই তো আর সব জানা সম্ভব না। এটাও আমার পক্ষে জানা সম্ভব না। কি আর করবে, ভালোবাসার বিনিময় করছে, এর বেশি কিছু না। আর করবেই তো, তারা প্রেমিক প্রেমিকা, এটুকু করতেই পারে। কিন্তু তাদেরকে নিয়ে এমনটা ভাবতে আমার খারাপ লাগছে কেন সেটাই বুঝলাম না। অনেক কিছু করেও যখন মাথা ব্যথাটা ক্রমেই কমছিল না, তখন ভাবলাম একবার ডাক্তারের কাছে যাওয়াটা উচিত। শুনেছি মানুষের যখন ব্রেন টিউমার হয় তখন মাথায় অনেক পেন হয়, কিন্তু আমার তো এর আগে এত পেন হয়নি কখনো। তবুও কেন জানি ভয় হতে লাগলো। আমার তো আবার এরকম কিছু হলো না? ব্রেন টিউমার হলে নাকি অপারেশনে বাঁচার সম্ভাবনা মাত্র 5%। অপারেশন করতেও অনেক টাকা লাগে। হলেই বাকি আমি মারা গেলেও তো কাদার মতো কেউ নেই আমার। হয়তো বাবা মা জানতেই পারবে না তাদের ছেলেটা তাদের অজান্তেই তাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। আমার এক বন্ধু ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিল, ওর নাম রাশেদ, খুব ভালো স্টুডেন্ট। ধুর, কি বলি আমি, ভালো না হলে কি আর ঢাকা মেডিকেলে চান্স পাই? মাথা ব্যথার সাথে সাথে কথাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। রাশেদের পড়াশোনা শেষ হয়েছে, এখন ঢাকাতেই রোগী দেখে। ওর কাছে গেলে কেমন হয়, টাকাও খরচ হবে না, আমার মাথা ব্যথার কারণটাও জানতে পারবো। আমার হাই স্কুল জীবনে অনেক বন্ধুরাই এখন প্রতিষ্ঠিত, আমি শুধু কিছু করতে পারিনি। এখানেও কি আমি ব্যর্থ না? নিজের বাবা মায়ের কাছে আদর্শ সন্তান হতে পারলাম না, বোনের কাছে ভালো ভাই হতে পারলাম না, ভালোবাসার মানুষের কাছে বিশ্বাস অর্জন করতে পারলাম না। সব জায়গায় কেন জানে আমি ব্যর্থ। মৃত্যুর কাছেও কি আমি ব্যর্থ হব? না, মৃত্যুর কাছে আমি সফল হব। আমার বিশ্বাস এই স্বার্থপর পৃথিবীতে সবাই আমাকে নিরাশ করলেও মৃত্যু আমাকে ভালোবেসে বরণ করে নিবে। আমার ডাক্তার বন্ধুর সাথে দেখা করলাম, পরীক্ষাও করলাম, ভয় হচ্ছে খারাপ কিছু ধরা পড়বে হয়তো। এমন সময় আমার বন্ধু আমার কাছে এসে বলল, এত চিন্তা কিসের, তেমন কিছুই হবে না, বেশি টেনশনে থাকিস আর রোদের মধ্যে ছিলি সেই জন্য হয়তো এমন হয়েছে। তোর সাথে কি হাসানের কথা হয়? হাসানের কথা শুনে আমি থমকে গেলাম। আমি গোমরা মুখে বললাম, না, কেন বলতো? তখন রাশেদ বলল, হাসান তো এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে তো মেয়েদের সাথে কথাই বলতে পারতো না, আর এখন ওর কয়েকটা গার্লফ্রেন্ড। হাসান রাজশাহী থেকে মাঝে মাঝেই ঢাকায় আসতো মিলি নামের একটা মেয়ের সাথে দেখা করতে। মিলি নামটা শুনে বুকের ভিতরে ছ্যাদ করে উঠল। আমি যেই মিলিকে চিনি সেই মিলি নয় তো? রাশেদ আবার বলল, আমিও একদিন ওদের সাথে ঘুরতে গিয়েছিলাম। মেয়েটার বাসা ঢাকাতেই। 5-6 মাস আগে মেয়েটা আমার এখানে এসেছিল। হাসানের সাথে ফিজিক্যাল রিলেশন করার কারণে মেয়েটার পেটে যে বাচ্চা জন্ম নিয়েছিল সেটা নষ্ট করতেই আমার কাছে এসেছিল তারা। তুই শুনলে অবাক হবি, এই মেয়েটার সাথে এরকম একটা কাজ করার পরেও হাসানের এখনো 2টা গার্লফ্রেন্ড। ও মেবি ঢাকায় আসবে ট্রান্সফার হয়ে। আমার কাছে মেয়েটার পিকও আছে, দাঁড়া তোকে দেখাচ্ছি। ঘুরতে গিয়ে তুলেছিলাম। কথাগুলো বলেই নিজের ফোনে একটা পিক দেখালো আমাকে। ছবিটা দেখে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেলাম আমি। এটাই তো সেই মিলি যাকে আমি চিনতাম, জানতাম, এখনো চিনি। তাহলে কি আমার সাথে ব্রেকআপের পর মিলি হাসানের সাথে রিলেশনে জড়িয়েছিল? অথচ মিলি আমাকে অশুদ্ধ বলতো আর নিজেকে বিশুদ্ধ দাবি করত। তাহলে কি পৃথিবীর নোংরা মানুষগুলোই নিজেদের বিশুদ্ধ দাবি করে? আসল বিশুদ্ধ মানুষগুলো নিজেদের বিশুদ্ধতা লুকিয়ে রাখে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।